powered by Asian Paints. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের ঘটনাগুলো আমাদের মধ্যে ভীতি ও সংশয়ের সঞ্চার করেছে। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী এবং দীর্ঘমেয়াদে ভূমিকম্প মোকাবিলা করতে হলে কি করতে হবে, এবং বিশেষ করে আমরা যারা বড় শহরে উঁচু ভবনে বসবাস করছি তারাই কি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে নিজেদেরকে সচেতন রেখে, সতর্ক রেখে নিরাপদ থাকতে পারি, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি দ্য ডিজাইনার্স অ্যান্ড ম্যানেজার্সের প্রিন্সিপাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং দেশের এই সময়ের খ্যাতিমান পুর প্রকৌশলীদের অন্যতম ইঞ্জিনিয়ার শামসুল আলম। স্যার, স্বাগত আপনাকে। আমাদের দেশের ভেতর দিয়ে বেশ কয়েকটা ফল্ট লাইন গেছে, আমরা জানতে পারছি যে এতে অনেক শক্তি জমা হয়ে আছে, বিভিন্ন সময় বিভিন্ন মাত্রার কম্পন হতে পারে, এবং সেই কম্পন তো শুধুমাত্র ঢাকায় হবে না, সারা দেশেই হবে। কিন্তু আমাদের আলোচনা ঘুরে ফিরে অনেক সময় ঢাকা কেন্দ্রিক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের জন্য এই জিনিসটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনো কিছু হলে যে আর্থকুয়েক জোন, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ভূমিকম্প যখন হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে দেওয়া আছে না এই পর্যন্ত ঢাকা, এটা জোন 2, এটা জোন 3। তার মানে এই না যে ভূমিকম্প বললো ভাই জোন 2 হয়ে গেছে, আর কোনো দরকার নেই, ওদিকে আমি যাবো না, ব্যাপারটা কিন্তু তা না। কারণ আমরা আগে দেখেছি বহু দূরে ভূমিকম্প হচ্ছে, ইন্দোনেশিয়ার ভূমিকম্পর কম্পনও কিন্তু আমরা এখানে পেয়েছি, তাই না? এখন কথা হলো যে ঢাকার বাইরে আমাদের জনসংখ্যার চাপে প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে। আপনি যদি ফেনীতে যান, ইভেন আমাদের পদ্মা ব্রিজ, যশোর, শ্যামপুরের আশেপাশে প্রচুর বিল্ডিং হচ্ছে, এবং বিল্ডিংগুলো যে প্রপারলি অনেক বিল্ডিংয়ে হচ্ছে না তার একটা এক্সাম্পল বলি। আপনি পাশাপাশি 2টা বিল্ডিং দেখবেন, মোটামুটি সেম স্প্যানে কলাম, সমস্ত কিছু, একটা কলামের সাইজ একটা কলামের সাইজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটার মধ্যে দেখবেন মোটা মোটা রড, একটার মধ্যে চিকন চিকন রড। এখন কথা হলো যে উনি যিনি বানাচ্ছেন মোটা মোটা রড দিয়ে প্রপারলি, উনি প্রপার কাউকে দিয়ে ডিজাইন করেছেন, কিন্তু ডিজাইন করে ওনার কী লাভ হলো? ভূমিকম্প তো একটা সামষ্টিক বিষয়। ওনার পাশের বিল্ডিংটা যেটা আন্ডার ডিজাইন, সেটা যখন ফেল করবে তখন তো ওনার বিল্ডিংয়ের উপরেই গিয়ে পড়বে। ভূমিকম্পের প্রস্তুতি এখন আমাদের প্রত্যেকের যার যার ক্ষেত্রে কি হবে, যেমন আমরা হয়তো কখনো বাড়ির মালিক, কখনো হয়তো ভাড়াটিয়া, এক এক সময় আমাদের এক একজনের অবস্থান এক এক রকম। তো সেই প্রেক্ষাপটে আমরা কি ধরনের প্রস্তুতি রাখবো এবং দীর্ঘমেয়াদে আমাদের কোনো করণীয় আছে কিনা? আমাদের একটা মানসিকতা পরিবর্তন আনতে হবে। আমরা কিন্তু মনে করি যে আমার একটা বিল্ডিং আছে, 4 তলা, উপরে আমি 3টা রুম বানাবো। এটা কোনো ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করার দরকার নেই। আমার যে মিস্ত্রি কাজ করে তাকে ডাকলাম, ডেকে বললাম যে আরও আমি 3টা রুম করতে পারি। আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আপনার বিল্ডিংয়ে সামান্যতম, আপনি যেরকম আপনার শরীরে একটা কাটতে গেলে আপনি ডাক্তারের কাছে যান, গিয়ে কোনো জায়গাটা একটা ছোটো ফোড়া আছে কেটে ফেলবো নাকি, আপনি তো নিজে নিজে কেটে ফেলেন না, বা আপনার কোনো নাপিত দিকে কেটে ফেলেন না। সেরকম ব্যাপারটাকে ওই রকম সিরিয়াসলি নিতে হবে। আমাদের কিন্তু কমন দেখা যায় যে ঠিক আছে উপরতলাটা বাড়িয়ে ফেললাম, তারপর এটা করলাম, এই জিনিসটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি বলি ভূমিকম্প যদি না হয়, ড্যাপে যদি দেখা যায় যে কোনো জায়গাতে আরেকটু ফার পাওয়া যাচ্ছে, কালকেই লোকজন আসবে যে যে বিল্ডিংটা 30 বছর আগে করেছে সেখানে উপরতলা একটা করা যাবে নাকি। এগুলো তো হলো আমাদের লোভ এবং আমাদের মানসিকতা, সেটা হতে হবে, এবং বিল্ডিংকে যত্ন করতে হবে। তার চেয়ে বড়ো কথা হলো আমি অনেক বিল্ডিংয়ে দেখেছি যে কলাম ফেটেছে, কারণ কলামে কাভারিং ছিল না, তারপরে ওখান দিয়ে হেয়ার ক্র্যাক হয়েছে, ওখান দিয়ে ময়েশ্চার ঢুকে ফেটে গেছে। 10 বছর আগে করা বিল্ডিং ইজ ওকে, ডিজাইন ইজ ওকে, কিন্তু মেনটেন্যান্সের অভাবে ফেটে গেছে। ছাদের উপরে রডগুলো বেরিয়ে আছে, সেখানে জং পড়ছে, সেই জং ফুলি নিচে তলার ইকে ফাটিয়ে দিয়েছে। প্রচুর বিল্ডিং দেখবেন যে বাইরে কোনো প্লাস্টার নাই। তা এটা তো স্ট্রাকচারাল মেম্বারগুলো তো এক্সপোজ টু দ্য ওয়েদারিং। আমাদের তো মানে বাইরে তো ইনকমপ্লিট বিল্ডিংয়ের কথা চিন্তাই করা যায় না। আপনি গেলে দেখবে, আমি বারবার মালয়েশিয়া এক্সাম্পল দিই যেহেতু আমি ওখানে চাকরি করেছি, আপনি অসংখ্য বিল্ডিং দেখবেন যে একদম ঝকঝকে টকটকে, কোনো মানুষ বাস করছে না, কারণ তারা অকুপেন্সি হয়নি। অকুপেন্সিতে সেফটি, সিকিউরিটি, এই সমস্ত জিনিসগুলো 100% ইনশিওর করতে হবে। আমাদের তো মানে যে কোনো আমাদের মানে শেষ না করা বিল্ডিংয়ের একটা প্রধান, এবং আন্ডার ডিজাইন বিল্ডিংয়ের পিছনে একটা প্রধান কারণ আমার কাছে মনে হয়, আপনি যদি একটা বিল্ডিং 100% কমপ্লিট করেন, এভরিথিং, আপনার ফায়ার, তারপরে ইলেকট্রিক্যাল, এভরিথিং শেষ করে যখন করেন, তখন কিন্তু আপনার স্ট্রাকচারাল কস্ট কমার্শিয়াল বিল্ডিংয়ে নট মোর দ্যান 30 to 35%। কিন্তু আমাদের এখানে যেটা ঘটনা ঘটে, একটা বিল্ডিংয়ের একতলায় দোকান চালু হয়ে গেছে, 2 তলায় দোকান বরাদ্দ চলে দিচ্ছে, 3 তলা ঢালাই হচ্ছে। এখন কি হচ্ছে, আপনি যখন কলামের রড কমিয়ে দিচ্ছেন,
তখন কি হচ্ছে, আপনি যদি 25 মিলি থেকে 20 মিলি আসেন, যে টাকাটা বাঁচলো ওটা 3 তলার দোকানে শাটারগুলো ফ্রি হয়ে গেল। ওটা কিন্তু আমাদেরকে টেম্প করে যে করার জন্য। তখন কিন্তু মনে হয় যে আমার স্ট্রাকচারাল কস্টই হলো 70% কস্ট। ওই প্রবণতাটাকে বন্ধ করতে হবে। বিল্ডিং কমপ্লিট না করে বিল্ডিংয়ে বাস করা যাবে না, মানে কমপ্লিট করার পর সেখানে আর কোনো মডিফিকেশন করা যাবে না। দ্যাট ইজ দ্য থিং। অনেক ধন্যবাদ স্যার। যখন কোনো বাসা ভাড়া নেব অথবা কোনো একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনবো আমরা, সেক্ষেত্রে আমাদের কি কি দেখা দরকার? অ্যাপার্টমেন্ট কেনার সময় বলটা আপনার কোর্টে। অনেক আপনি কেনার সময় কিন্তু আপনি যে কোনো, এবং ডেভেলপারদেরকেও এটা এনকারেজ করা উচিত, ভাই আপনারা দেখেন, চেক করে দেখেন আমরা কি করেছি না করেছি সেটা। এবং রিসেন্টলি আমি একটা ডেভেলপারের কথা জানি, তারা কিন্তু এমন একটা অ্যাগ্রেসিভ মার্কেটিং নিয়েছে। তারা যে লোক একটা ফ্ল্যাট কিনলো, ওখানে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরার অ্যাক্সেস তার ক্রেতাকে দিয়ে দিচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনার কোনো মনে হয় যেন আমরা প্রপারলি মেনটেন করছি না, আপনারা আমাদেরকে বলতে পারেন, উইল টেক কেয়ার। ইটস ভেরি ভেরি পজিটিভ। কিন্তু সেরকম আপনি জানতে যাবেন, ভাই আপনি এটা মানে আর্থকুয়েক ধরা হয়েছে নাকি। এবং সেকেন্ডলি আপনি যদি জিজ্ঞাসা করেন তাকে যে আপনার ডিজাইনটা আমি আরেকজন যদি চেক করাতে চাই, আপনার কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে তাহলে বুঝবেন যে ইট ইজ ডান প্রপারলি। আর ভাড়ার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জাজমেন্ট ছাড়া আসলে করার কিছু নাই, কারণ আমাদের এত বাড়ি আপনি কোথায় পাবেন? এটা আমাদেরকে বরং শুধু ভাড়াটি তো একা মারা যাবে না, আমি সহ মারা যাবো, তা বাড়ি এলাকায় একটু সচেতন হতে হবে, সেটা হলো সবচেয়ে জরুরি। ঢাকা শহরের মোট ভবনের সংখ্যা হয়তো 22 লাখের আশেপাশে, এবং আমি যতদূর জানি যে পরিসংখ্যান অনুযায়ী এর 2/3 আসলে সেমি পাকা। সুতরাং আমরা যেটা বলছি যে ভূমিকম্প হলে এখানে লক্ষ লক্ষ ভবন ভেঙে পড়বে, মানুষ চাপা পড়বে, বাস্তবতা হয়তো ততখানি ততখানি না। এবং আরও একটা জিনিস হলো, যেগুলো আমরা দেখেছি টার্কি, ইরান, এসব ভূমিকম্পে, ওখানে কিন্তু যেগুলো মানে সেমি পাকা জাতীয় যেসব বাড়িগুলো, সেটা কিন্তু একটা মেজর মেটেরিয়াল কিন্তু পাথর, বড় বড় সাইজের পাথর। এবং ওটার যে সমস্ত জায়গাতে লোকে বাস করে তার আশেপাশে প্রচুর পাহাড় এবং রকি মাউন্টেন। যখন ভূমিকম্প হয় ওই পাথর তো ভেঙে পড়েই, প্লাস পাহাড় থেকেও পাথরের টুকরা এসে লোকের উপর পড়ে, তাতে লোকজন মারা যায়। কিন্তু আমাদের যেই বাড়ির মেটেরিয়াল, টিন, বেড়া, টিন ঝড়ের সময় হলে, কিন্তু ভূমিকম্পের সময় অতটা রিস্কি না। বেড়া, তারপর আমাদের মাটি হলো কাদা মাটি, মাটি ফেটে যাওয়ার মতো হ্যাভক হলে সেটা অন্য কথা। ইন জেনারেল আমি যদি নাম্বার অফ বাড়ি দিয়ে যদি একটা হিসাব করার চেষ্টা করি যে এত লক্ষ লোক মারা যাবে, ব্যাপারটা আমার কাছে মনে হয় ব্যাপারটা তা না। তারপরে আপনি আসেন যেগুলো উঁচু বিল্ডিং, যেগুলো পরে তৈরি হয়েছে, মানে আমি রাদার বলবো 2006-এর পর থেকে যেসব বিল্ডিংগুলো তৈরি হয়েছে, যেগুলো ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইন, মোরাললেস কিন্তু ভূমিকম্প ধরে করা হয়েছে। তারপরে এই একটা সার্টেন লেভেলের সাইটে কোয়ালিটি মেনটেন করা হয়েছে। হ্যাঁ, আর এর মধ্যে কিছু একটা পার্সেন্টেজ আছে যেগুলো ডিজাইন করা হয়েছে কিন্তু সাইটে কোয়ালিটি অ্যাচিভ করা হয়েছে নাকি কেউ জানে না। এখন ওই ধরনের বিল্ডিংগুলো কিন্তু ক্যাটাস্ট্রফিক ফেলিওর হওয়ার চান্স খুব কম। হ্যাঁ, হতে পারে যদি বিম কলামের জয়েন্ট ঠিক মতো পার্টিকুলার কোনো ফ্লোরে ক্র্যাক ডেভেলপ করতে পারে, এই ধরনের। কিন্তু তারপরে যেটা আছে, যেগুলো পুরনো বিল্ডিং, মানে এবং ভূমিকম্পের ব্যাপারটা কি আমরা আসলে এতই কম জানি এবং যা ভাবি বেশিরভাগ তা হয় না। যেমন এবার ভূমিকম্পের পরে আমরা তো আশা করেছিলাম প্রচুর ব্রিক বিল্ডিংয়ের কাছ থেকে কমপ্লেন পাবো, ব্রিক বিল্ডিং ফেটে গেছে, ওয়াল 45 ডিগ্রিতে ফেটে গেছে, ছাদ ফেটে গেছে, কিন্তু আমরা পাইনি। বুয়েটের যে কোয়ার্টারগুলো, ব্রিক বিল্ডিংয়ের 4 তলা যে কোয়ার্টারগুলো আছে, কোনো বিল্ডিংয়ে কিন্তু কোয়ার্টারগুলোতে ফাটে নাই। এখন তো এটা তো আমরা আশা করেছিলাম সেটাতে মিলল না, তাই না? আবার অনেক উঁচু বিল্ডিংয়েও ফাটা এসছে, টুকটাক ফাটা। এখন সো মেনি থিংস আর দেয়ার। আমরা সেটার জন্যই আমরা বারবার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যেটা বলার চেষ্টা করছি, আমরা যেন আতঙ্কিত না হই। আতঙ্কিত না হয় আজকে আমি এটা করবো না, এখানে থাকবো না, এটা কিন্তু সমাধান না। এবং এই বড় শহর থেকে আমাদের মানে কাজের প্রয়োজনে, রুজির প্রয়োজনে আমরা সবাই চলে যেতে পারবো না, সবাইকে রিলোকেট করা সম্ভব না। অতএব এখানে থেকে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে জিনিসটা করতে হবে। আমরা তো কোনো ব্যাপারেই সচেতন না। আমি আমার জীবনে 2বার ফায়ার ড্রিল করেছি। 2বারই আমি যখন দেশের বাইরে মালয়েশিয়ায় চাকরি করতাম, সেটা 29 তলা ভবন থেকে আমরা নেমে এসেছি এবং আমাদেরকে বাধ্য করা হয়েছে যেন ফায়ার ড্রিলের দিন আমরা থাকি। আমার এখানে কি আগুন লাগছে না?
এত কোনো পাড়ায় পাড়ায় কোনো ফায়ার ড্রিলের কোনো ব্যবস্থা আছে? আমাদের তো কোনো সচেতনতা নাই। আর্থকুয়েক তো আরও দূরের ব্যাপার। আর্থকুয়েক তো আমার মতে পাড়ায় পাড়ায় মানুষের, মানে যখন আমি বলি 5ই আগস্টের পরে সিকিউরিটির জন্য পাড়ায় পাড়ায় হলো, জাস্ট মিউচুয়ালি পাড়ার লোকরা বসতে পারে, তারা নিজেদের বাড়িগুলো দেখতে পারে। যে বাড়িটা দেখা যাচ্ছে যে উপরের দিকে ইটের প্যারাপেট আছে, তাকে ওনাকে বলা, ভাই আপনি এটা কিন্তু পড়লে আপনি বেরোনোর সময় প্রথম মারা যেতে পারেন। অনেক বাসায় প্যারাপেটের উপরে এখনও আমি দেখেছি প্যারাপেটের উপরে ফুলের টব রাখা আছে, ফুলের টব কমন, এবং অনেক বাসায় গ্রিল থেকে একটা হুক দিয়ে টবটা বাইরের দিকে ঝুলানো আছে। এই জিনিসগুলো তো মানে বোমের মতো, বোম শেলের মতো ছুটে আসবে। তো এটা তো আমরা করতে পারি। তারপরে যে বিল্ডিংগুলোতে গ্লাস আছে ওনাদের একটা চেক করা উচিত যে ওনাদের গ্লাসের অনেক দিন তো করছে, গ্লাস এটা ঠিক আছে নাকি, জাস্ট আরেকটা চেক দেওয়া যে ঠিক আছে নাকি। এখন কি এখন তো লাগিয়ে ফেলা হয়েছে, তো করার তো কিছু নাই, এবং এটা মডিফাই করাও সম্ভব না। কিন্তু ধরেন স্যার একটা মৃদু কম্পন হয়ে গেল, তারপর আমি আমার দেয়ালে একটা ফাটল দেখলাম, এটা আবার নতুন করে আমার মধ্যে আতঙ্ক তৈরি করলো। এই আতঙ্কেও হয়তো বাসায় মুরব্বী কেউ অসুস্থ হয়ে গেলেন, তো সেটা যাতে না ঘটে সেক্ষেত্রে আমরা সেটা অ্যাসেস করব কিভাবে? আমাদের বাড়িঘরকে একদম যত্ন নিই না, আমরা বাড়ির দিকে তাকাই না। এখন ভূমিকম্প হওয়ার পর আমরা দেখা শুরু করি, আমরা অনেক ক্র্যাক দেখতে গেছি যেখানে দেখা যাচ্ছে যে ক্র্যাকের মাঝখানটা কালো, তার মানে এটা অনেক পুরোনো, ওখানে ময়লা ঢুকে গেছে, কিন্তু উনি ওইটা নিয়ে উনি কিন্তু এতদিন দেখেনি নাই। এবং প্রত্যেকটা ভবনে কিন্তু কিছু ক্র্যাক সবসময়ই থাকে, এমনি কিছু থাকার কথা বলি, যেমন কিছু যে বৈজ্ঞানিকভাবে ডিসিমিলার মেটেরিয়াল, একটা কলামের গায়ে যখন এটা ব্রিক ওয়াল এসে লাগছে, কলামটা হলো আরসিসি, ব্রিক ওয়ালটা হলো ব্রিক আর একটা মেটেরিয়াল, দুইটার টেম্পারেচারে বিহেভিয়ার দুই রকম, ওখানে একটা ফাটা আসতেই পারে, এটা আনকমন না। আচ্ছা, এছাড়াও অনেক সময় অনেক কিছু, এই যে বললাম টিভি ফিট করা, এই ফিট করা, ওখানে কারণ ফেটেছে তখন কিন্তু আমরা দেখি নাই, ভূমিকম্পের পর আমরা লক্ষ্য করলাম এবং হইচই করলাম। এখন যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা বিল্ডিং ফ্রেম, স্ট্রাকচারাল মেম্বার, যে বিল্ডিংয়ের কাঠামোটাকে ধরে রাখে এবং লোডটাকে ট্রান্সফার করছে, উইন্ডকে রেজিস্ট করছে, আর্থকুয়েককে রেজিস্ট করছে, ভার্টিক্যাল লোডকে রেজিস্ট করছে। এখন আমাদের ফ্রেমের বাইরে যে ক্র্যাকগুলো আছে সেটা নিয়ে আমাদের মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, অবশ্যই সেগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আমার ব্রিক ওয়াল পুরো ফেটে আছে, আমি মেরামত করছি না, ওটা তো পড়ে যাবে, ভূমিকম্প হোক বা না হোক একদিন পড়ে যাবে, আর কি কবে পড়বে জানি না। কিন্তু এমনি যে ইন জেনারেল বিল্ডিংয়ের ক্ষেত্রে যেগুলো আমরা এখনকার যুগে ভূমিকম্পের লোড ধরে ডিজাইন করা হয়, ডিজাইনে আমরা একটা কমন কথা বলে থাকি, স্ট্রং কলাম উইক বিম। আমরা চাই না কখনই আমাদের কলাম ফেল করুক, যদি ফোর্স ট্রেমেন্ডাস হয় আমাদের বিম ফেল করতে পারে, বিম ফেল করলে আমরা ওটা মেরামত করতে পারবো। অতএব যদি আপনার কলাম ফেটে গেছে যদি দেখেন কোনো বিল্ডিংয়ের, তাহলে রেড অ্যালার্ট, মানে একেবারে ওটাকে অ্যাড্রেস করতেই হবে, আপনাকে জানতে হবে এক্সটেন্ট কি, টেকনোলজি ইজ দেয়ার, ডিএ করা আমরা যেটা বলি, ডিএ করে দেখতে হবে এবং যা করা দরকার করতে হবে, সেটা মেরামত থেকে আরম্ভ করে ভবন পরিত্যাগ করা পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। আচ্ছা, এখন আপনি দেখলেন যে ওয়ালে এবং প্লাস্টারে কিছু ক্র্যাক, সেটা মানে আপনার তখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আপনি আপনার সময় সুযোগ মতো ওটাকে মেরামত করবেন। তারপর আছে যে বিম কলামের জয়েন্টে যেটা বললাম, এটা ডিসিমিলার মেটেরিয়াল, এখানে ফাটা, এবং অনেক সময় অনেক মিস্ত্রিরা যারা আগে দেখতাম আমরা, ওনারা কিন্তু প্লাস্টারে ওখানে গ্রুপ দিয়ে দিতেন। গ্রুপ দেওয়া মানে প্লাস্টারটা ফাটে, ওটা উইক প্লেন ক্রিয়েট করে দিয়েছি, ফাটাটা তখন চোখে পড়ে। এখন হয় কি, আমার মোটরের শক্তি সব জায়গায় সমান না, যে জায়গাটা মোটর দুর্বল সেখান থেকে ওই আমার ফাটাটা চোখে পড়ে। তারপরে যদি আপনি দেখবেন, যেমন রিসেন্টলি আমরা তো এইটা বলছি, রিসেন্ট খুব একটা মজার জিনিস হলো যে বনানীতে একটা বাসায় দেখা গেল যে পানির ট্যাঙ্কে পানি থাকছে না। আচ্ছা, কী ব্যাপার, পানি থাকছে না, তারপর আমি বললাম পানির ট্যাঙ্কটা খালি করা হোক। খালি করার পর দেখা গেল ওনাদের পানির ট্যাঙ্কের বটম মানে জয়েন্ট ছেড়ে দিয়েছে, ওখান দিয়ে ওটাকে মেরামত করা যায়। ভূমিকম্পের ফলে তো এগুলো তো ঘটতে পারে। আপনি ভূমিকম্প হয়ে গেছে, আপনি আমার মনে হলো যে আমাদের পানির ট্যাঙ্কগুলো চেক করা উচিত, হয়তো ফুটেছে বেরিয়ে যাচ্ছে না, ঢুকছে হতে বটে, আপনি হয়তো পানির ট্যাঙ্কে পানি করছে কিন্তু কেঁচে ঢুকছে, আমরা খাচ্ছি, তাই না? তো এটা তো হেলথ হ্যাজার্ডের ব্যাপার আছে, এটা তো কষ্টের ব্যাপার আছে। আমাদের আরেকটা ব্যাপার কি, প্যানিক হলে হবে না।
এবং প্যানিক মানুষের বুদ্ধিবৃত্তিকে কতটা নষ্ট করে বলি, যেদিন ভূমিকম্প হয় সেদিন কিন্তু আমি কানাডাতে ছিলাম, আমার আসার দিন ছিল। আমাকে একজন ফোন করলো একটা বাড়ির ছবি পাঠিয়ে, ওনাদের বাড়ির সবাই বলছে বাড়িটা কাত হয়ে গেছে, একদিকে কাজ হয়ে গেছে, আপনার কি মনে হয় স্যার আমাদের কি হবে বাড়িটার? আমি তখন বললাম যে তোমার বাসায় কি মগ আছে, তুমি এক মগ পানি এনে ফ্লোরে ঢেলে দাও, বাড়ি কাজ হয়ে গেলে তো পানি চলে যাবে। 10 মিনিট পর আমাকে ফোন করে, স্যার আসলে না মাথা সবাই বলছে মাথায় বুদ্ধিটা খেলেনি। আমরা তোমার বাড়ি যদি লোকে বাইরে থেকে যে বাড়ি দেখে বুঝতে পারছে কাজ হয়ে গেছে, চোখের দেখায় যে বাড়ি শুধু ভয়াবহ ব্যাপার, বা একটা পেন্সিল ছেড়ে দাও পেন্সিল চলে যাবে। আরেকটা ছবি দেখলাম, একটা বাড়িকে আর্কিটেক্টকে কিন্তু স্ল্যাবটাকে বিভিন্ন একটু বাড়ানো কমানো করে উনি কিন্তু করেছেন। দেখলে মনে হচ্ছে এখন তো সবারই ক্যামেরা আছে, সবাই রিপোর্টার। আচ্ছা, একজন দিয়েছে যে এই বাসাটা দেখা যাচ্ছে অমুক দিকে কাজ হয়ে গেছে, দেখলাম। মানে আরেকটা শুনলাম যে মানে বিভিন্ন লোক আরেকটা একটা বাড়ি বসে গেছে, প্রায় এরকম যে বাড়ি ভূমিকম্প বাড়িটা বসে গেছে। আমি তো ওদের প্রশ্ন করলাম, আপনার বাড়ির আশেপাশে বাড়ি এবং মাটির মাঝখানে কি একটা ফাটল এসছে, আপনাদের অ্যাপ্রন করা আছে, অ্যাপ্রনটা কি ফেটে গেছে? বলে না। আমরা যদি অ্যাপ্রন না ফেটে আপনার বাড়িটা বসে গেল কী করে? এটা তো সম্ভব না। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনার বৈজ্ঞানিক চিন্তাটা মাথায় করতে হবে, এগুলো তো বিজ্ঞানসম্মত। একটা বাড়ি বসে গেলে আশেপাশে মাটি এবং বাড়ির মাঝখানে ফাটল আসতে হবে। তার আগে বলতো কে ছবি তুলে কি বললো সেটা নিয়ে আমরা পাগল হয়ে গেলাম, আমার বাড়ি কাজ হয়ে গেছে, আমার বাড়ি অমুক হয়েছে। আর্থকুয়েকের পর আমরা অসংখ্য ফেসবুকে দেখেছি যে এই বাসাটা কাজ হয়ে গেছে, এটা অমুক হয়েছে। এবং আরেকটা ব্যাপার, আমাদের তো দুইটা বাড়ির মধ্যে সেটব্যাক নাই। আরও কিছু ছবি দেখলাম, দুইজনই প্রজেকশন করেছেন। এখন আমি এদিকে বার করেছি 1 ফিট, উনি বার করেছেন 1 ফিট 2 ইঞ্চি, যার ফলে কি মাঝখানে একটা এরকম জিনিস তৈরি হচ্ছে না, মানে ইউনিফর্ম তো একটা গ্যাপ তৈরি হয়নি। সেটা ছবি দিয়েও একজন বলছে এই বাড়ির বাসাটা এই বাসার দিকে হেরে গেছে। মানে এইগুলো তো আসলে ঠিক না। যারা থাকছে তাদের মধ্যে প্যানিক ক্রিয়েট হচ্ছে, বাচ্চা কাচ্চারা ভয় পাচ্ছে, মানুষ হাতে। এবং যেটা আপনি শুরুতে বললেন, যারা অনেক সিনিয়র, যারা ইচ্ছা করলেই মানে শারীরিক এই জন্য দৌড়ে যেতে পারবেন না, তারা সবসময় আতঙ্কে ভুগবেন যে আমি কি বাড়ির তলায় পড়েই মারা যাব। এটা অসুখ হয়ে যাচ্ছে স্যার আসলে। হ্যাঁ, এইটা হলো এক পার্ট। আর দ্বিতীয়ত যে জিনিসটা আমি বললাম, ওই যে শহর আমাদের গড়ে উঠছে, বসুন্ধরা, পূর্বাচল, জলসিঁড়ি, প্রচুর জায়গা, সেখানে আমাদেরকে এনশিওর করতে হবে দুইটা জিনিস। একটা হলো আইন মেনে কর্তৃপক্ষ আর্থকুয়েক ধরে করা হচ্ছে, এটা এনশিওর করতে হবে। তার চেয়ে বড় জিনিসটা হলো সচেতনতা ক্রিয়েট করা। আমরা জানি যে ওখানে কাদের প্লট আছে, ঠিক আছে, বসুন্ধরা কর্তৃপক্ষ বা জলসিঁড়ি কর্তৃপক্ষ ওনাদেরকে একটা সুন্দর অ্যাওয়ারনেস চিঠি দিতে পারেন যে আপনারা এটা দেখেছেন, আপনি সামনে বাড়ি করছেন, এটা আপনার ভবিষ্যৎ, আপনার পরিবার থাকবে, আপনার থাকবে, আপনি শুরু থেকেই এমনভাবে আপনার বাড়িটা বানান যেন আপনার বাড়িটা ভূমিকম্পে প্রতিরোধ হয়। সে ব্যাপারে আমাদের সাহায্য। আমাদের হয় কি, আমাদের মধ্যে একটা শুনলাম যে আমরা বিভিন্ন বাসায় যাব, গিয়ে রেড, ইয়েলো, গ্রিন দিয়ে দেবো, এই বাসায় থাকতে পারবে। এটা তো ঢাকা শহরে একটা ভয়াবহ, মানে ভূমিকম্পের চেয়ে ভয়াবহ প্যানিক তৈরি হবে। এবং কোনো ক্ষেত্রে কিন্তু মানে আইনগত সমস্যা দেখা দেবে। যারা এগুলো করতে যাবে তাদের তো লোকজন ওয়েলকাম করবে না। কারণ আপনি আমাকে আমার বাড়ি থেকে বার করে দিচ্ছেন, আমি কই থাকবো? আমি যখন বাড়ি বানাচ্ছিলাম তখন তো কর্তৃপক্ষ ছিল, তখন আমাকে ঠেকানো হয়নি কেন? এসব অনেক প্রশ্ন আসবে। আমরা যে কোনো কিছু খুব সোজাভাবেই করা যায়। মানুষকে যদি আস্থার মধ্যে নিয়ে আসা হয়, তাকে যদি কর্তৃপক্ষ বলে আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে সাহায্য করছি করার জন্য। যে বাড়িগুলো হয়নি, বসুন্ধরা বলেন, জলসিঁড়ি বলেন, ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট তো জানে, তাদেরকে একটা জাস্ট চিঠি দেওয়া হলো যে ভাই একটু সুন্দর করে একটা কাউকে দিয়ে ডিজাইন করিয়ে, এইটা আপনার বাড়িতে যেন এরকম পরিণাম না হয়, আপনি শুরু থেকেই প্রপার কনসালটেন্টের সাথে পরামর্শ নিয়ে আপনি প্রপার লোক দিয়ে সুপারভাইজ করে একটা নিরাপদ আশ্রয় বানান। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আয়োজন। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট কাজী নুরুল করিম স্যার। কেমন আছেন? আমি ভালো আছি। এখনকার বিল্ডিংগুলোতে অনেক বেশি পরিমাণে নোনা এবং ড্যাম্পের একটা জায়গা আসে, যে স্কার্টিং যে ওয়ালগুলো থাকে সেই জায়গাগুলো থেকে একটা ড্যাম্প হয়তো আসতে পারে, বা ওয়েট এরিয়া যেটা থাকে সেখানে হয়তো ড্যাম্প আসতে পারে, বা ওয়াশরুমের অপোজিট ওয়াল দেখা যায় সেটার অপোজিটে সবার আগে ড্যাম্প চলে আসে। সো এই ক্ষেত্রে স্যার আপনি কোন ধরনের সলিউশনকে প্রায়োরিটি দিয়ে থাকেন? বুঝতে হবে আমাদের দেশে কিন্তু শীতকালেও 50%, 40-50% হিউমিডিটি কিন্তু অ্যাটমসফিয়ারে থাকে। তো আমরা যখন একটা দেয়াল তৈরি করি, দেয়ালের ভিতরে যে প্লাস্টারটা দেই, দুটি ইটের মাঝখানে যে প্লাস্টার তৈরি করি, এখন বাইরেই যদি 40%, 50% যদি শীতকালে থাকে, আর বর্ষাকালে তো শতভাগ থাকে। তো এর উপরে আমি আবার একটা প্লাস্টার দিই, যে স্ট্রাকচারটাকে আমি সুন্দর করতে চাচ্ছি তার ভেতরে আমি প্রচুর ময়েশ্চার রেখে দিয়ে আসলাম। আমাকে আসলে পানিকে দূর করতে, এই বিষয়গুলি মাথায় রেখেই আমাদের আসলে চিন্তা করা উচিত যে আমি আসলে কী ধরনের টেকনোলজি ব্যবহার করব। ফেরাসের উপরে, লোহার উপরে যে আন্ডারকোট ব্যবহার করা হয় সেইটাই ব্যবহার করতে চাইব। আমি জিঙ্ক ফসফেটের কথা বলতে পারি। জিঙ্ক ফসফেট হ্যাজ গট এ কেমিক্যাল রিয়াকশন উইথ দি স্টিল মেম্বার্স। এখন যদি আসি আসলে রঙের কথায় আবার ফিরে, সো রঙের ক্ষেত্রে যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেই ক্ষেত্রে ইন্টেরিয়রের ক্ষেত্রে আপনারা আসলে কোন ধরনের ফিচারটাকে বেশি প্রায়োরিটি দেন রং সিলেকশনের ক্ষেত্রে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেরিয়রের জন্য কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেন? আমি বাইরেরটা আগে বলি। এক্সটেরিয়রের ক্ষেত্রে সাধারণত আমরা যে জিনিসটা বেশি মনোযোগ দিয়ে থাকি যে এ যাতে আমার সারফেসটাকে প্রোটেক্ট করতে পারে, সেটা ক্লাইমেট থেকে, ক্লাইমেটে যেমন রোদ আছে, বৃষ্টি আছে, ধূলিঝড় আছে, সব কিছুই মিলেই, কারণ আস্তে আস্তে প্রলেপ পড়তে থাকে। তো এমন একটা পেইন্ট ব্যবহার করা উচিত বা এমন একটা প্রোডাক্ট ব্যবহার করা উচিত যে প্রোডাক্টটা অবশ্যই আমার এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমার মানে ইয়েকে রক্ষা করবে। তাহলে সেই ক্ষেত্রে হাই ওয়াশেবিলিটি একটা ব্যাপার হয়তো আপনি চাচ্ছেন। হাই ওয়াশেবিলিটি, এবং এটা যাতে খুব তাড়াতাড়ি ফেড না হয়ে যায়, যাতে রিপেন্টিং এ দেরিতে যেতে হয়, সেক্ষেত্রে আমরা পিইউ মানে বেসড ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। ইন্টেরিয়রের ব্যাপারে আসলে যেখানে খুব বেশি ব্যবহার হয়, কিচেন টিচেন যে সমস্ত জায়গায় সার্ভিস ব্যবহার হয়, সেগুলিতে আমরা এমন রং ব্যবহার করতে চাইবো যেটা নাকি ওটা কম ময়লা হবে, ময়লা কম জমবে, এবং জমলেও হয়তো খুব বেশি দেখা যাবে না। আর একটা হলো যে আমি যে বেডরুম আসলে সেটা খুব স্মুথ একটা জায়গা, যেখানে গেলে আমি গেলে আমার ঘুম আসবে, সেরকম আমি কোনো হট কালার ইউজ করব না, স্বাভাবিক কারণেই। ক্লিনিংয়ের ব্যাপারটা তো খুব পরিষ্কার। সেটা হলো যে একটা বিল্ডিংয়ে যখন আমরা ইন্টেরিয়ারে কাজ করি, যখন এক জায়গায় একটা ওয়ালে রং লাগাই, তখন যদি কোনো কারণে যদি এটা ফেড হয়ে যায় বা কোনো কারণে যদি অন্য কোনো দাগ বসে, তাহলে স্মার্ট ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করা উচিত। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং অনেক বেশি বেড়ে গেছে, এবং এটার সাথে যেটা হচ্ছে যে আমাদের বাইরে টেম্পারেচার অনেক বেড়েছে, টপ ফ্লোরটা দেখা যাচ্ছে থাকতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, এবং আগের মতো জলছাদও পাওয়া যাচ্ছে না। সো এই ক্ষেত্রে এখন আমরা আসলে ছাদে সলিউশনে আমরা কোন ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি? এখন কিন্তু ছাদ একটা স্পেস, আমরা আর্কিটেক্টরা কিন্তু ছাদকে এখন আর ছেড়ে দিচ্ছি না, আমরা ছাদটাকে অন্য একটা ব্যবহারে চলে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যেন ছাদ এখন আর আগের ছাদ নাই। স্যার, এখন তাহলে হিট এবং আমরা যেটা শুনলাম যে ওয়েট, এই দুইটাকে যদি আসলে আমরা একসাথে ট্রিট করতে যাই, তাহলে কোন ধরনের সিস্টেম সলিউশনে যাওয়া উচিত? প্রথমত যে যাই আমি ব্যবহার করি সেটা যেন আবার ওজনটা যেন না বাড়িয়ে দেয়, ওয়েটটা যেন না বাড়ায়, এক। আর দুই নম্বর হলো যে এটা যেন রিফ্লেক্টেবল একটা কোয়ালিটি থাকে। তো যেটা হয় কি, ফাইবার বেস টেকনোলজি যেটা আছে সেটা ব্যবহার করা যেতে পারে। স্যার, আপনার এই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, আমাদেরকে অনেক ডিটেল ব্যাপার অনেক এক্সপ্লেন করে বললেন, ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম আসলে যে আমরা ছাদে কেন কোন ধরনের সলিউশন ইউজ করব, ওয়েটলেসের জন্য কি হতে পারে, হিট প্রুফিংয়ের জন্য কি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কোন ধরনের প্রোডাক্ট আসলে আমাদের কোথায় ইউজ করা উচিত। বিশ্বাস করছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.